যাই বলো না কেন, আমি এই বিয়ে করতে একদমই পারবো না। পারবি না মানে? কেন পারবি না? জাঙ্কুকের মধ্যে এমন কি কমতি আছে যে তুই বিয়ে করতে চাস না ওকে? তোমরা কেউ কেন বুঝতে চাচ্ছ না? জাঙ্কুক আমার ভাই লাগে আম্মু। আরে ভাই হয়েছে তো কি হয়েছে, আপন ভাই তো না, মামা তো ভাই। আর কি এমনিতে কি আত্মীয়তে বিয়ে হয় না? বিয়ে তো হয়, ইটস নরমাল। নো ইটস নট মা। আর তাছাড়া আমার পড়াশোনা কমপ্লিট হয়নি, আমার বিয়ে বয়স হয়নি। তুমি এত তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে বাসা থেকে বিদায় করতে চাও? আরে বিদায় করতে কই চাইতেছি, তোকে তো বিয়ে দিতে যাচ্ছি। বিয়ে দিলেই কি মেয়েরা পর হয়ে যায় নাকি? তাছাড়া জাঙ্কুকের মতো ভালো ছেলের মতো প্রস্তাব তুই সারা জীবনে যদি বসে থাকো তাও আসবে না। আর বিয়ের পর তো তোর পড়াশোনা কন্টিনিউ থাকবে, পড়াশোনা কি আর বন্ধ হবে? হ্যাঁ হ্যাঁ বলতে থাকো, যত লজিকে দেখাও না কেন, আমি এই বিয়েতে একদমই রাজি হব না। আসলে তোমার মতো মায়েদের জন্য না এদেশে বাল্য বিবাহ হয়। চুপ থাক বেয়াদব, আরেকবার তর্ক করলে না কানে নিচে একটা থাপ্পড় দিয়ে দিব। আর তাছাড়া তোকে কই বাল্য বিবাহ দিতেছে? হ্যাঁ, তোর এখন 21 বছর, কোনো পাবলিকে চান্স পাইলি না, প্রাইভেটে পড়ানোর মতো টাকা তোর বাবার কাছে নেই। এরকম কঠিন সময় জাঙ্কুকের মতো ভালো ছেলের পক্ষ থেকে তোর জন্য বিয়ের প্রস্তাব আসলে সেটা কিভাবে আমি এবং তোর বাবা প্রত্যাখ্যান করি বল? জাঙ্কুক ওই শয়তানের বাচ্চা তোমাদেরকে বিয়ের প্রপোজাল দিছে। চেহারা দেখতে তো সাদাসিধা মনে হয়, সবসময় তো ভদ্র সাজে, মনে মনে যে এত শয়তানি এটা তো বোঝারও পাই নাই। আরে ধুর, ওর নামে এসব বলতেছিস কেন? ও তো ভদ্র একটা ছেলে, ও তো বড়দের সামনে বেশিক্ষণ বসেও থাকে না। আর বিয়ের প্রপোজাল যে দিয়েছে ওর আম্মু, মানে তোর মামি, জি মামা দেখ কিংবা মামি, নানা দেখ কিংবা নানি, আমি এই বিয়েতে রাজি হব না। আরে বাবা তোর সমস্যাটা কোথায়? জাঙ্কুক যে বংশের একমাত্র ভদ্র ছেলে সেটা তো তুইও ভালোভাবে জানিস। জাঙ্কুকের মধ্যে কমতে কি আছে? সুন্দর আছে, শান্ত আছে, ভদ্র আছে, আর টাকাও কামাই করতেছে ইচ্ছা মতো। এই যে সমস্যাটা তো এখানেই, তোমার মতো রিলেটিভদের ও টাকার উপর নজর পড়ছে। আমি অনেকক্ষণ ধরে তো বেয়াদবি সহ্য করে যেতেছি, আমি আর পারতেছি না। আমি এতগুলো গুণের নাম বললাম, সব থেকে তুই টাকাতে আটকায় গেলি, জিনিসটা আমার একদমই ভালো লাগেনি। ভালো লাগবে কিভাবে? সত্য কথা তো তোমার গায়ে সবসময় কাটার মতোই লাগে। চুপ থাক বেয়াদব, আমি তো বুঝতেছি না তোর সমস্যাটা কোথায়। ছেলেটা এত সুন্দর, এত ভালো ব্যবহার, এত বেশি ভদ্র, এত বেশি শান্ত, টাকা কামাই করতেছে। আর ফামুই এনাফ, অনেক হয়েছে। কতক্ষণ ধরে এর গুণগান গায়ে যেতেছ, আমার কান ব্যথা হয়ে গেছে। এতই যেহেতু ভালো লাগছে এই ছেলেটাকে, তাহলে তুমি বিয়ে করো না, আমাকে কেন ফোর্স করতেছো? এই এমন কথা শুনে লিসা এতটা রেগে যায় যে থেকে একটা থাপ্পড় দিয়ে দেয়। ঠিকই আছে, ধৈর্যের একটা সীমা থাকে, তুই বেয়াদবি করতে করতে ওই সীমাটাও পার করে ফেলছস। আমার কোনো ইচ্ছাই ছিল না বিয়েতে তোকে ফোর্স করা, আমার শুধু ইচ্ছা ছিল তোকে রাজি করানো। কিন্তু এখন তোর যে অবস্থা দেখতেছি, তোর এই বেয়াদবির কারণে তোর আজকে কেন 10 বছর পরেও বিয়ে হবে না। এই জাঙ্কুকেই ফাঁসাইতে হবে তোর জন্য, কারণ তোর কপালে তো বিয়ে নাই। আমি এখন আর এই ব্যাপারে নাই রে বাবা, তোর বাপের সাথে তুই বস, কারণ তোর বাপেও তোর বিয়ে দিতে রাজি। এখন যা বলার তোর বাপেকে বলবি। লিসার কথা শুনে তে নিজের রুমে চলে যায় এবং রুমে গিয়ে ভাঙচুর করতে থাকে। অন্যদিকে আরে বাবারে, তোমাদেরকে না আমি বিনা কারণে বেতন দিয়ে বসায় রাখছি। এতদিন পর আমার ছেলেটা আসছে, ওর জন্য কই সুন্দর করে খাবার টাবার সন্ধ্যার আগে রেডি করে রাখবা। এখন তোমরা বলতেছো যে খাবার এখনো রেডি হয়নি। আরে আম্মু এত বেশি চেঁচামেচি করছো কেন? এত বেশি চিল্লাচিল্লি করলে তো তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। আরে বাবারে, ওদের ফাঁকিবাজি কাজ কাম দেখলে আমার মাথায় ঠিক থাকে না। এমনি আমার মনটা এতদিন ধরে কতটা খারাপ জানিস না? তোকে দেখলে মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। এমনিতে বছরে কয়েকবার তুই আমার বাসায় আসোস, আর কিছুদিন পর বিয়েটাও হয়ে যাবে। কেমন জানি খারাপ খারাপ লাগতেছে বাবা। আরে বাবারে, এত বেশি যেহেতু খারাপ লাগছিল তাহলে বিয়েটা তো তাড়াতাড়ি দিতে যাচ্ছ কেন? আমার তো কোনো অবজেকশন ছিল না, আমি তো তোমাকে বলেই রেখেছিলাম মা যে তোমার পছন্দই আমার পছন্দ। ওরে আমার লক্ষ্মী বাবাটা, এই ভয় তো বিয়েটা আগে আগে দিয়ে দিতেছি, তাও আবার আত্মীয়তে, যেন কোনো মেয়ে তোকে চুরি না করে ফেলে আমার কাছ থেকে। আত্মীয়তে বিয়ে দিলে তো তুই আমারই থাকবি, এই পরিবারেরই থাকবি। অন্য পরিবার যদি আমার উপর দখলদারি করে এটা আমার সহ্য হবে না। তাছাড়া তুইকে আমার এত বেশি ভালো লাগছে, মানে এই বংশের সবচেয়ে সুন্দর ছেলে তুই, আর এই বংশের সবচেয়ে সুন্দর মেয়ে তুই, তোদের দুজনকে মানাবে অনেক সুন্দর। আম্মু মানে একটা কথা তোমাকে জিজ্ঞেস করার ছিল, সেটা হচ্ছে গিয়ে এই বিয়েতে কি তেও রাজি? এমন তো না যে আমাকে রাজি করাইছো কিন্তু ওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আমি চাই না আসলে এমনটা হোক। ওরে বাবা, রাজি না হয়ে কোথায় যাবে? তোর মতো ভালো ছেলেকে 7 জন্মেও পাবে না। তাছাড়া আমার তো মনে হয় তোর বিয়ের প্রপোজালের কথা শুনে ও মনে হয় এক পায়ে নাচতেছে রে। আমার তুমি আন্দাজি বলো না তো, এমনটা তো নাও হতে পারে। তাছাড়া হাজার হলেও আত্মীয়তে বিয়ে, তাই অনেকে। আরে বাবারে তুই চুপ থাক। আরে আত্মীয়তে বিয়ে হয়েছে তো কি হয়েছে? আত্মীয়তে কি বিয়ে হয় না নাকি? তাছাড়া মেয়ে মানুষেরা তো বাসাবাসির কাম নেই, বুঝছো? মেয়ে মানুষের অ্যারেঞ্জ ম্যারেজই হয়, আর অ্যারেঞ্জ ম্যারেজই হওয়া ভালো। তুই এত কথাবার্তা না বলে নিজের দিকে একটু নজর দে, একটু ফেশিয়াল টেশিয়াল কর, আর 5 দিন পর তোদের কাবিন হবে। কাবিনের পর তো তাইকে নিয়ে তুই বুসান চলে যাবি। আচ্ছা ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় তাই করো। এদিকে তের বাবা চেয়ে হোক যাচ্ছে তের সাথে কথা বলতে, তখন গিয়ে দেখে যে তে রুমের ভিতরে কান্না করছে। কি ব্যাপার মা, তুমি এভাবে কান্না করতেছো কেন? বাবা, আমাকে কেন বিয়ে দিচ্ছ? আমাকে কেন এই বাসা থেকে বের করতে তুমি আর আম্মু মিলে ব্যস্ত হয়ে পড়লে? আমাকে পর করে দিচ্ছ। আরে মা, বিয়ে করলে কি বাড়ি পর হয়ে যায় নাকি? এই বাড়ি তো সারা জীবন তোমারই থাকবে। এমন সান্ত্বনা দিও না বাবা। আজকে যদি আমি পাবলিকে চান্স পেতাম তাহলে তুমি অবশ্যই আমাকে পড়ালেখা করাতে এবং বলতে আমার যতটুকু পড়ার ইচ্ছা আমি পড়তে পারবো। কিন্তু এখন আমি পাবলিকে চান্স পাইনি, এই জন্য তুমি আমাকে বাড়ি থেকে বিদায় করতে ব্যস্ত হয়ে পড়েছো।
তের এমন কথাবার্তা শুনে জেহুপের চোখে পানি চলে আসে, কারণ তে যা বলেছে সবই সত্য। ইদানিং জেহুপের ব্যবসা অনেক খারাপ যাচ্ছিল, যার কারণে তার অনেক টাকা ঋণ হয়ে যায়। সম্পত্তি যত ছিল প্রায় সবই বিক্রির পর্যায়ে। তাছাড়া তে পাবলিকে চান্স পায়নি, তেকে প্রাইভেটে পড়াতে গেলে 19 লাখ টাকার মতো এমনি খরচ হয়ে যাবে। এত টাকা আপাতত জেহুপের কাছে নেই। এরকম অবস্থাতে যখন মিসেস চিন জাংকুকের জন্য বিয়ের প্রপোজাল দেয়, তখন তা আর মানা করতে পারে না, কেননা জাংকুক অনেক ভদ্র একজন ছেলে, ডক্টরি করছে। তাছাড়া জাংকুকের আচরণ স্বভাব সবসময় সবাইকে মনোমুগ্ধ করার মতো। যেহেতু মনে মনে ঠিকই করে রেখেছিল তের জন্য ওকেই দিবে। যখন প্রস্তাবটা সামনে থেকে আসলো তখন আর মানা করে কিভাবে। কিন্তু এখন তের চোখে এরকম পানি দেখে যখন জানতে পারলো যে বিয়েতে ইচ্ছুক না, তখন জেহুপ বলে, আরে মা, তুমি এমনটা ভাবলে কিভাবে যে আমি তোমার পড়াশোনা বন্ধ করে দিব? তুমি যদি বিয়ে না করতে চাও কোনো অসুবিধা নেই, তোমার বাবা তোমাকে পড়াশোনা করাবে, তুমি এখানেই থাকবে, আমার কাছে থাকবে, তুমি নিশ্চিন্তে ঘুমাও। জাংকুকের সাথে যদি তুমি বিয়েতে রাজি না থাকো আমি তোমাকে জোর করবো না। এটা বলে জেহুপ নিজের রুমে চলে যায়। কিন্তু বাবার মুখে এরকম কথা শুনে প্রশান্তিতে হেসে দেয় এবং রাতেবেলা শান্তিতে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই তে ঠিক করে বাবার জন্য নিজের হাতে নাস্তা বানাবে, তাই তো সবার আগে ঘুম থেকে উঠে রান্না বাড়া শুরু করে দেয়। যেই না নাস্তা বানিয়ে জেহুপের রুমে দিতে যাবে, তখনই তে তাদের দরজার আড়াল থেকে নিজের বাবা মার কথোপকথন শুনে ফেলে। তে আব্বু, আপনার মাথা তো ঠিক আছে? আপনি এখন আমাদের শেষ সম্পত্তি বিক্রি করে অর্ধেক টাকাতে এডুকেশনে এবং অর্ধেক টাকা নিজের ব্যবসা লাগাতে চান। আপনার ব্যবসায় তো 3 বছর ধরেই লস হচ্ছে। আল্লাহ না করুক যদি এই সম্পত্তিও শেষ হয়ে যায় তাহলে আমাদের। আর তুমি রাখো তোমার কথা, আমার মেয়ে পড়াশোনা করতে চায়, আমি একজন বাবা হয়ে কিভাবে ওকে বিয়ের জন্য ফোর্স করি? আমার মেয়ে যেহেতু পড়াশোনা করতে চায়, আমার যত কষ্টই হোক না কেন সেই সম্পত্তি দিয়ে হলেও ওর ইচ্ছা পূরণ করবো, এটা আমার দায়িত্ব। আরে আমি তো জানি আপনার দায়িত্ব আছে, কিন্তু এখন অবস্থা তো বুঝতে হবে আপনার কত টাকা ঋণ। এই টাকা দিয়ে আমাদের ঋণ শেষ হয়ে যায়, আমরা একেবারে চিন্তা মুক্ত থাকতে পারবো। কিন্তু এখন যদি আপনি এই টাকাটাও শেষ করে ফেলেন, সময় মতো টাকা পরিশোধ না করতে পারলে আপনাকে জেলে দিয়ে দিবে ওরা। আমার সন্তানের সুখের জন্য যদি আমাকে জেল খাটতে হয় আমি থাকতেই রাজি। আমার সন্তানের মুখের হাসি আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান। কেউ যদি পড়াশোনা করতে চায় আমি ওকে করাবো, আর ও যদি বিয়ে না করতে চায় তাহলে পৃথিবীর কারোর সাধ্য নেই ওকে বিয়ে দেওয়ার। যদিও আমি জাংকুকে নিজের মেয়ের জামাই বানাবো এটা প্রায় অনেক বছর আগে থেকে ধরে রেখেছিলাম, কিন্তু যেহেতু আমার মেয়ে চায় না তাহলে আমার এই স্বপ্ন আর পূরণ হবে না। না হোক, আমার মেয়ে যদি তাতেই খুশি থাকে তাহলে আমিও এতে খুশি। কথাগুলো আড়াল থেকে শুনে তের চোখে প্রায় পানি জলজল করতে থাকে। তার বাবা তাকে কত বেশি ভালোবাসে। সাথে সাথে চোখের পানি পরিষ্কার করে রুমের ভিতরে চলে যায় তে। বাবা, আজকে আমি তোমার জন্য নিজের হাতে নাস্তা বানিয়েছি, পুরো নাস্তা শেষ করতে হবে, আর নাহলে কিন্তু তোমার খবর আছে। ওরে বাবা, তুই এবার রান্নাঘরে ঢোকা শুরু করলি কবে থেকে? কালকে তোমার হাতে থাপ্পড় খাওয়ার পর থেকে। মজা করছি আম্মু। আসলে কালকে আমি ভাবলাম যে যেহেতু 2 দিন পর আমার বিয়ে হয়ে যাবে জাংকুকের সাথে, তাই রান্না বাড়িটা শিখে নিই। কি বলছো মা, এর মানেটা কি? আসলে বাবা, তো জাংকুকের ব্যাপারটা না কালকে সারা রাত আমি ভাবলাম ছেলেটা ভালোই, শান্ত আছে, ভদ্র আছে, ওই যখন তখন আমি পিটাইতেও পারবো, পিটাইতে তোমাদের বাসায় চলে আসতে পারো। আর ও এত ভদ্র যে ও আমার গায়ে হাত দিবে না, তো ওর মতো ভালো হাজবেন্ড আমি আর কোথায় পাবো? তাই ভাবলাম বিয়েতে রাজি হয়ে যাই। এই তো সাবাস মা, আমি জানতাম তুমি সঠিক সিদ্ধান্ত নেবে। আচ্ছা আমি যাই, আরএম ভাইকে গিয়ে খবরটা এক্ষুনি দিয়েছি, তাড়াতাড়ি বিয়ের প্রস্তুতি নিতে হবে। তো যেহেতু চলে যাওয়ার পর লিসা থেকে বলে, তার মানে আপনি এতক্ষণ দরজার বাইরে থেকে সবই আমাদের কথা কান পেতে শুনছেন, তাই না? কান পেতে কথাগুলো না শুনে তো জানতেই পারতাম না যে তোমার মনে এত বেশি প্যাচ। আমার বাবাকে উল্টাপাল্টা বোঝাও না, আমার বাবা আমাকে এত ভালোবাসে এটাও জানতে পারতাম না। ভালোই হয়েছে শুনছি। হ্যাঁ হ্যাঁ, তোর বাবা তোকে ভালোবাসে, আর আমি তো তোকে টোকায় আনছি না। বল বল, যত বলার বল, এখনই বল। বিয়ের পর বুঝবি মার কত মর্ম। বিয়েটা করতেছে একমাত্র বাবার জন্য, বিয়ের পর আমি এই বাসাতে কোনোদিনও আসবো না। তো এরপরে পারিবারিক ভাবে ছোট্টখাটো একটা কাবিনের অনুষ্ঠান করা হলো। অনুষ্ঠানে সব আত্মীয় স্বজনদেরকে ইনভাইট করা হয়েছে। অনুষ্ঠানে আমাদের থেকে জাস্ট অপূর্ব সুন্দরী মতো লাগছিল, যেন আকাশ থেকে একটি পরী নেমে এসেছে। জাংকুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থাকে। আসলেই তের যে কতটা সুন্দর ওই দিনই জাংকুক বুঝতে পারে। তেকে তো সে অনেকবারই দেখেছে, কিন্তু এরকম অনুভূতি কখনো জাগেনি। আরে ভাই, তে এখন তোমারই ওয়াইফ, মন খুলে তাকাও না, এভাবে লুকায় লুকায় তাকানোর কি আছে? সুগার এমন কথায় আমাদের লাজুক জাংকুক আরো বেশি লজ্জা পেয়ে যায়। তের দিকে ঠিকঠাক তাকাতেও পারছিল না। তে ওর পাশেই বসে আছে। সুগার, তুমি তো আমার মামাতো ভাই থেকে লজ্জা পাওয়া, ভাই সাথে আমার খালাতো বোন তেকেও লজ্জা পাওয়াচ্ছ। কিন্তু একটা কথা কিন্তু সত্যি, তোদের দুজনকে যে সুন্দর লাগতেছে না, মানে আমার দেখা বেস্ট সুন্দর কাপল। জিমিনের কথাতে কিন্তু মনে মনে অনেক বিরক্ত হচ্ছে। ধুত, এই মেয়েটারে না মন চেতে একটা থাপ্পড় মারি। ও ভালোভাবে জানি আমি এই বিয়েতে রাজি না, তাও এরকম খোঁচা দিচ্ছে। জিমিন তার কানে ফিসফিস করে বলে, কি রে, আমাকে মনে মনে কি থাপ্পড় দেওয়ার চিন্তা ভাবনা করতেছিস নাকি? কারণ আমি তো ভালোভাবে জানি তুই জোর করে বিয়েটা করতেছিস। বাই দ্য ওয়ে, জিতছিস কিন্তু তুই, জাংকুকই কিন্তু হারছে, কারণ তুই একটা বেয়াদব আর অনেক ভদ্র। তখনই তাদের হিংসুটে কাজিন সানা থেকে বলল, কি ব্যাপারটা দেখছো, কখনোই মানুষকে নিন্দাতে হয় না। তুমি তো বলতা জাংকুক নাকি প্রতিবন্ধী, কথা বলতে পারে না। অবশেষে জাংকুক কিন্তু তোমার কপালেই জুটলো। কথাটা শুনে জাংকুক বেচারা একটু কনফিউজড হয়ে যায়। তখনই তে উত্তরে বলে, কি আর বলবো সানা, আসলে তো
তো জাঙ্কু কিভাবে আমার কপালে জুটলো বুঝলাম না, কারণ তো সারা বছর তুমি ওর জন্য মানতে করে গেছো, কত কিছু করছো, কিন্তু অবশেষে বিয়েটা আমার সাথে হচ্ছে। তুমি তো দেখি বিয়েতে দারুণ মজার মুডে আছো, কি বলছে না বলছে সব মজা করে। কথাটা যে আমি মজা করে বলিনি সেটা আসলে তুমি বুঝতে পেরেছো, এটা আমিও জানি, কিন্তু এখন আর কি করার বলো, মানুষ কপাল নিয়ে কখনোই কথা বলতে নেই, আর কপালে যে কি আছে কোনো কিছু বলা যায় না। দেখো না, জাঙ্কুকে বিয়ের জন্য তো তোমার ফ্যামিলি থেকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু জিনান্দি তোমাকে অ্যাকসেপ্ট করেনি, কারণ তোমার অনেকগুলো প্রেমের রেকর্ড। তিনি আমাকে প্রপোজাল দিয়েছেন কারণ আমার ব্যবহার খারাপ হলেও আমার কোনো প্রেমের রেকর্ড নেই, এই জন্য হয়তো নিজের পুত্রবধূ বানানোর চিন্তা ভাবনা করেছেন, আর নাহলে তো আজকে অনুষ্ঠানও হতো না। এর বলা প্রতিটা কথাই সানার গায়ে জুতার বাড়ির মতো লাগে, তাই সানা এক পর্যায়ে চুপ হয়ে যায়। সম্পূর্ণ অনুষ্ঠানটি ছোট্টখাটো পারিবারিক ভাবেই শেষ হয়ে যায়। অনুষ্ঠান শেষে তেকে জাঙ্কুকে রুমে পাঠানো হয়। বাসর রাতের রুমটা জাস্ট মারাত্মক ভাবে ডেকোরেশন করা হয়েছিল। এই ডেকোরেশন দেখে তের মেজাজটা অনেক বেশি খারাপ হতে লাগে। সে মনে মনে বলতে থাকে, এগুলো আবার কোন ধরনের ফাইজলামের ভাই, একটা তো ভাই বোনের মধ্যে বিয়ে দিছে, এখন আবার আমাদেরকে একে অপরের প্রতি প্রলুব্ধ করার জন্য এরকম আজে বাজে ডেকোরেশন। কি ভাবছে, আমরা কি ঝাঁপায় পড়বো নাকি? ওই মিসকার সাথে মনে কি চলতেছে আমাকে নিয়ে তা জানি না, কিন্তু আমার মনে তো এসব চলতেছে না। এরকম একটা নতুন পরিবেশে তে কি করবে কোনো কিছু বুঝতে পারছিল না, তাই খাটের এক কোণায় চুপচাপ হয়ে বসে থাকে। একটু পর জাঙ্কুকও রুমে চলে আসে। রুমে এসে জাঙ্কুক দেখতে পায় এক গ্লাস দুধ টেবিলের উপরে রাখা আছে। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? না, ঘুমাইনি। আসলে আমি ভাবছিলাম কখন আপনি আসবেন, কখন আপনাকে এক গ্লাস দুধ খাওয়াবো, পরে আপনাকে সালাম করব এবং একটু পরে আপনার সাথে একটু রোমান্টিক গল্প করব, এরপর রাতের বেলা আপনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাব। ও আচ্ছা, আবার কি? আপনি কি ভাবছেন এরকম মিষ্টি মিষ্টি কথা বলে আমি আপনার জন্য অপেক্ষা করব, আপনার সাথে বাসরের অপেক্ষা করব এবং আপনার সাথে ফ্রি হয়ে ট্রাই করব? দেখেন, আমার সাথে না বাসর করার স্বপ্ন দেখতে আসবেন না, বুঝতে পারছেন? সত্যি বলতে তুমি কেন আমার সাথে এত লুটরি বিহেভ করছো এটা আমি বুঝতে পারছি না। এত নাটক করেন কেন? এত নাটক আপনি কোত্থেকে শিখছেন? আপনি তো ডাক্তার না হয়ে অ্যাক্টর হওয়া উচিত ছিল। বংশের সবাই তো আপনাকে ভদ্র বলে, কিন্তু আমার তো আপনাকে মিথ্যা শয়তান মনে হয়। আমি এত রুডলি আপনার সাথে কেন কথা বলছি আপনি কি কোনো কিছু বুঝতে পারছেন না? তোমার ব্যবহার থেকে তো আমার মনে হচ্ছে তুমি নাটক সিনেমার মতো এখন আমাকে বলবে যে তুমি আমাকে ভালোবাসো না, তোমার মনে অন্য কেউ আছে। এই ব্যাপারটা আসলে হজম করার মতো হবে না। ওয়েট, এটা আপনি আমাকে কি বলেন? আপনি কি আমাকে দেখে ক্যারেক্টারলেস মনে হয় নাকি? মানে কি আপনি আমাকে চামে চামে খোঁচা মেরে দিলেন? আরে না না না, আমি তোমাকে এমনটা বোঝাতে চাইনি। তোমার ক্যারেক্টার নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি যেভাবে আমাকে কাছে আসার আগে দূরে ঠেলে দিচ্ছ এটা থেকে আসলে মনে হলো। তো কি করবো বলেন? আমি তো আর আপনার মতো নির্লজ্জ না। আপনি না হয় নিজের বোনের দিকে কোনো জোরে তাকাতে পারেন, কিন্তু আমি আমার ভাইয়ের দিকে কোনো জোরে তাকাতে পারি না। এর জন্য আমি এরকম বাসা টাসা না চিন্তা বাদ দিয়ে দিচ্ছি, আর আপনি এখন থেকে বাদ দিয়ে দেন। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমাকে বিয়েটা জোর করে দেওয়া হয়েছে, তুমি নিজ ইচ্ছায় এই বিয়েতে রাজি হওনি। বাহ বাহ, কি ব্রেইন আপনার! এতক্ষণ পরে বুঝতে পারলেন যে আমি এই বিয়েতে রাজি ছিলাম না? রাজি থাকবো কিভাবে? আমি তো আর আপনার মতো নির্লজ্জ না। এই তুমি যদি একবার কোনোভাবে আমাকে বলতে যে তুমি এই বিয়েতে রাজি না, তাহলে আমি যেভাবেই হোক না কেন বিয়েটা বন্ধ করে দিতাম। তোমার উচিত ছিল ব্যাপারগুলো আমাকে আগেই জানানো। এখন এর সমাধান কি চাও তুমি? আপনার কি মনে হয় এর কোনো সমাধান থাকলে আমি সেটা না করে বসে থাকতাম চুপচাপ এখানে? না না, আমি জানি তোমার কাছে সমাধান থাকলে তুমি অবশ্যই সেটা করতে। তাছাড়া তুমি তাই করবে যা তোমার মন চাইবে। করো, আমার কোনো অসুবিধা নেই, আমি সবসময় তোমাকে সাপোর্ট দেবো। তাছাড়া যতদিন তুমি আমার সাথে কমফোর্টেবল না হও ততদিন তুমি টাইম নিতে পারো, আমার কোনো অসুবিধা নেই। যাই হোক, এখন আপাতত তোমাকে একটা কথাই বলতে চাই, আমার অনেক ঘুম পেয়েছে, তো তুমি একটু সাইড হয়ে ঘুমাও যেন আমি অন্য পাশে ঘুমাতে পারি। আপনার মাথা ঠিক আছে তো? কি সব বলতেছেন এগুলা? আমরা একই খাটে ঘুমাবো? দেখতে আমি ছোটবেলা থেকে নিচে ঘুমাতে পারি না, নিচে ঘুমালে আমার ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা থেকে আমার মারাত্মক রোগ হয়। আর আমি তোমাকেও রিকোয়েস্ট করবো যেন তুমিও নিচে না ঘুমাও, তুমিও এখানেই ঘুমাও। খাটটা তো বেশ বড়, আমাদের দুজনের ইজিলি জায়গা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চালাকি আমি রগেরগি টেকবে, ঠিক আছে? একসাথে ঘুমাবেন, এরপর আপনার পা আমার উপর চলে আসবে, আমার হাত আপনার উপর চলে আসবে, এরপর এই বাহানায় কাছে চলে আসবেন, এরপর উল্টাপাল্টা সবকিছু করবেন। আমি কি বুঝি না নাকি? মানে এখন দেখছেন যে আমার বাসর করার কোনো পারমিশন দেয়নি, এর জন্য চামে চামে বাসর করার নিয়ত আপনার। তুমি যে কিভাবে এত তাড়াতাড়ি এত উল্টাপাল্টা জিনিস ভাবো আমি জানি না, কিন্তু বিশ্বাস করো আমার এরকম কোনো নিয়তি ছিল না। আসলে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তো, তাই আমার অনেক ঘুম পাচ্ছে, তাই তোমাকে বললাম। বিশ্বাস করো আমার হাত পা তোমার উপর যাবে না। না আসলেই ভালো। এমনি যদি হাত পা আপনার আমার উপর আসে না, আপনার উপর টেঙ্গি টুঙ্গি আমি ভেঙে দিব, আমি ভুলে যাবো যে আপনি আমার বিবাহিত বর। তো অসংখ্য রিকোয়েস্টের পর তেই জাঙ্কুকে খাটে ঘুমানোর পারমিশন দিয়ে দেয় এবং একটুখানি জায়গা পেয়ে জাঙ্কুক সাথে সাথে ঘুমিয়ে পড়ে। এদিকে আমাদের তো একদমই ঘুম ধরছিল না, যখন দেখলো জাঙ্কুক ঘুমিয়ে পড়েছে। খাটে সে বাবা, নতুন একটা মেয়ের সাথে নতুন একটা পরিবেশের সাথে সাথে ঘুমালো কিভাবে? ধর, এই লোকের দিকে তাকালে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। এর চেয়ে ভালো আমি চোখটাই বন্ধ করে রাখি। অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে তেও একটু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তো কিছুদিন পরে জাঙ্কুক তেকে নিয়ে বুসানের উদ্দেশ্যে রওনা দেয়। এখানে এখন থেকে তেকে নিয়ে জাঙ্কুক সেটেল হবে আর কি। তো বাসায় গিয়ে পৌঁছতেই জাঙ্কুক তেকে নিয়ে একসাথে ডিনারটা সেরে ফেলে। ডিনার টেবিলে কি কথা বলবে বুঝতে না পেরে জাঙ্কুক তেকে ইউনিভার্সিটি সম্পর্কে জিজ্ঞেস করে। ইউনিভার্সিটি? সেটা কি আর আমি কমপ্লিট করতে পারলাম আপনার জন্য? ও এর কারণে তবে আমি, আচ্ছা আমি দুঃখিত, কিন্তু তুমি কোনো টেনশন নিও না, আমি তোমাকে প্রাইভেটে ভর্তি করিয়ে দেব। এক সেকেন্ড, আপনি কি আমাকে টাকা কম দেখাচ্ছেন? আপনার কি
ধারণা আপনার এই দয়া নেওয়ার জন্য আমি বসে আছি? ইয়াক, ছি ছিতে, এটাকে তুমি দয়া কেন বলছো? মানে তুমি যেহেতু এখন আমার বিবাহিত স্ত্রী, তাই তোমার ভরণ পোষণ সবকিছুর দায়িত্বই তো আমার। তো অ্যাজ এ হাজবেন্ড আমি তোমার ভরণ পোষণ দিতে বাধ্য। আপনাকে না অনেক অনেক ধন্যবাদ, তবে আপনার না আমাকে এরকম রেসপন্সিবিলিটি দেখাতে হবে না। আমার রেসপন্সিবিলিটিটা আমি নিজে নেব। প্রয়োজনে আগামী বছর আমি অ্যাপ্লাই করে পাবলিকে চান্স ইনশাআল্লাহ আমি পেয়ে যাব, কিন্তু তবু আপনার টাকা আমি প্রাইভেটে ভর্তি হতে চাই না। দেখো, আমি তোমাকে কোনো কিছুতেই জোর জবরদস্তি করব না। তুমি যেহেতু আমার টাকায় হতে চাচ্ছ না, আমি তোমাকে জোর করব না। কিন্তু একটা বছর গ্যাপ দেওয়া অনেক বড় বোকামি হয়ে যায় না? একটা কাজ করো না, তুমি এখন আমার টাকায় ভর্তি হয়ে যাও। যখন তোমার টাকা ফেরত দেওয়ার সামর্থ্য হবে তখন ফেরত দিয়ে দিও। এখন কিছু শেয়ার হয়ে বলতে পারছি না, তবে ব্যাপারটা আমি ভেবে দেখবো। আমার অনেক টায়ার্ড লাগছে, এখন আমি আমার রুমে গিয়ে ঘুমোতে চাই। আমার রুমটা আমাকে দেখিয়ে দেন। আসলে আমি ব্যাপারটা বুঝলাম না, মানে একটু আগেই তো তোমাকে আমি আমার রুমটা দেখালাম। আজব তো, না বোঝার কি আছে? একটু আগে যে রুমটা দেখাইছেন ওটা তো আপনার রুম, কিন্তু এখন আমার পার্মানেন্ট রুম লাগবে। আমি একই রুমে আপনার সাথে থাকতে পারবো না। কিন্তু এই কয়েকদিন তো আমরা দুজন একই রুমে ঘুমিয়েছি, তো এখন প্রবলেম কোথায়? আরে ধুর, এই কয়েকদিন আপনার সাথে একই রুমে ছিলাম, কারণ আলাদা রুমে থাকলে সবাই ভাবতো যে আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে। আমি তো আর সবাইকে এটা জানাতে চাই না। তাই তোমাকে আমি একটা কথা বলি, এভাবেই যদি তুমি আমাকে দূরে ঠেলতে থাকো তবে আমি কিন্তু কোনোভাবে আমাদের সম্পর্কের ডিসটেন্সটাকে শেষ করতে পারবো না। বুঝতে পারলাম না কিসের সম্পর্কে কথা বলছেন আপনি? হ্যাঁ, আমাদের সম্পর্ক ছিল কবে? না ছিল, না আছে, আর না তো আগামীতে হবে। ইটস অ্যারেঞ্জ ম্যারেজ ব্রো। আপনি আমার ভাই লাগেন, আপনার সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। আমাদের মধ্যকার দূরত্ব সারা জীবন থাকবে। আমরা যখন বুড়া হয়ে যাবো না, তুত্তরা বুড়া, ততদিন আমাদের এই ডিসটেন্স থাকবে। জাঙ্কুক আর তের সাথে তর্ক বাড়ালো না, চুপচাপ গেস্ট রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো এবং টেককে নিজের রুমটাই দিয়ে দিল। তাই জাঙ্কুকের রুমে বড্ড শান্তিতে একলা একলা ঘুমিয়ে পড়লো। সকাল 9:30টার দিকে জাঙ্কুক ঘুম থেকে উঠেছে। ইস, আজকে প্রায় 10টার দিকে ঘুম ভাঙলো। বেচারিতে এখন হয়তো বা ক্ষুধায় বসে আছে একা রুমে। আমার আরো আগে উঠা উচিত ছিল। এখনো কি খাবে? জাঙ্কুক বেশি দেরি না করে সাথে সাথে কিচেনে গিয়ে তের জন্য এবং নিজের জন্য নাস্তা বানাতে শুরু করে। জাঙ্কুক তের অনেকগুলো পিকচারে দেখেছে যে তে স্যান্ডউইচ অনেক পছন্দ করে, তাই তো তের জন্য আজকে চিজ স্যান্ডউইচ বানানোর প্ল্যান ছিল জাঙ্কুকের। জাঙ্কুকের হাতের রান্না মাশাআল্লাহ অনেক বেশি ভালো। আসলে একা থাকতে থাকতে ওর হাতের রান্না অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছে। অন্যান্য মেয়েদের তুলনায় ভালোই রান্না করতে পারে আমাদের জাঙ্কুক। তাড়াহুড়ো করে তের জন্য সুন্দর করে চিজ স্যান্ডউইচ বানিয়ে আগে নিজে খায় এবং পরে তের জন্য সুন্দর করে রেখে দেয়। নাস্তা শেষ করে জাঙ্কুক তের রুমে গিয়ে তের দরজা নক করে। গুড মর্নিং তে, আমার আসলে আজকে ডে শিফট তো, তাই আমার একটু তাড়াতাড়ি বের হতে হবে। তুমি একটু কষ্ট করে দরজাটা ভেতর দিয়ে লক করে দিবে? কি অসহ্যকর যন্ত্রণা। আপনার কাছে এক্সট্রা চাবি নেই? আপনি আমাকে লক করে বাহির থেকে চলে যান না, আমাকে ঘুমোতে দিন প্লিজ, ডিস্টার্ব করবেন না। দেখো প্লিজ একটু তাড়াতাড়ি করো, এমনিতে আমি একটু লেট হয়ে গিয়েছি, আর আমি তাছাড়া তোমাকে বন্দি করে যেতে পারি না, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে। ইস, আজ সকালবেলা কি প্যান প্যান শুরু করলেন আমার কানের সামনে? বলেন তো অ্যাক্সিডেন্ট কি হবে? কিচ্ছু হবে না। আর অ্যাক্সিডেন্ট হলো আমি মরবো, আপনি না। প্লিজ এখন যান এখান থেকে। এই তো বিরক্তি ভাব নিয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমাদের জাঙ্কুক এত সুন্দরভাবে রিকোয়েস্ট করছিল যে তে আর মানা করতে পারে না। তে ঘুম থেকে উঠে দরজাটা লক করে ডাইনিং টেবিলে তাকে তাকিয়ে অবাক হয়ে যায়। ওয়াও, আমার সাথে চিজ স্যান্ডউইচ, তার মানে উনি সকালে উঠে নাস্তা বানাইছেন, তাও আবার আমার জন্য। কে জানে নিজের জন্য বানাতে পারে, কিন্তু চেহারা দেখলে তো বোঝা যায় না এই বলদটা আবার রান্না বাড়া পারে। দেখো মনে হয় খালি খাবার খায় আর হাত ধুয়ে চলে যায়। যাক, ভালোই কাজ করছে। তুই তো একলা বাসাতে এত বেশি বোরিং হচ্ছিল যে কি করবে বুঝতে পারছিল না, তাই এক প্রকার সময় কাটানোর জন্য রান্না বাড়ার কাজটা শুরু করে। লাঞ্চ এবং ডিনারও সেরে ফেলে। রাত 9টার দিকে জাঙ্কুকও বাড়িতে ফেরত আসে, সাথে কিছু খাবারও নিয়ে আসে। আহা, হাতে করে এগুলো কি আনছেন আবার আপনি? আসলে আমি সরি, এই ব্যাপারটা না আমার মাথাতেই ছিল না যে বাসায় একা থাকলে তো এটা ওটা খেতে মন চায়, কিন্তু আমার বাসায় তো এক্সট্রা আইটেম নাই, তাই তোমার জন্য আমি চকলেট, আইসক্রিম, চিপস আর অনেক ধরনের নুডলস আনছি। এই চিপসটা অনেক বেশি মজা জানো। সাথে গাজরের আইসক্রিমও আনছি। এই যে, কি ব্যাপার আমার দিকে এভাবে তাকায় আছো কেন? তাকায় থাকবো না তো কি করবো? কে বলছে আপনাকে আমার জন্য এগুলো আনতে? কে আর বলবে? কেউই বলেনি। এমনি আমি মানুষের কথায় তেমন একটা কান দিই না। আমার মনে হয়েছে যে একা বাসায় থাকলে খাওয়া দাওয়ার ইচ্ছা হয়, তাই আমি আনছি বাস। তাছাড়া তোমার জন্য না, আমার জন্য আছে। এই যে, আপনার এই জিনিসটা না আমার একদম বেশি বিরক্তকর লাগে। আপনি সবসময় ফেক কেয়ারিং হওয়ার ট্রাই করেন আমার সামনে। এই কথাটা কিন্তু তুমি একদম ভুল বললে, যদিও এতে তোমার কোনো দোষ নেই। আমি বুঝতে পারছি তোমার জীবনে তুমি কখনোই একজন গ্রিন ফ্ল্যাগ মানুষকে দেখো নি। যদি দেখতা তাহলে বুঝতা আমি ফেক না। আরে বাবা, আপনি তো দেখি চামে চামে ভালোই পিন মারতে পারে। যাই হোক, এত কথা বাদ দিই, আমার অনেক ক্ষুধা লাগছে, ডিনার বানাইছি, খেতে আসেন। আজকে তুমি যে রান্না করবা এই ব্যাপারটা কিন্তু আমার জন্য পুরোপুরি আনএক্সপেক্টেড। কিছুক্ষণ খাবার খাওয়ার পর জাঙ্কুক একটু পর পর পানি খেতে থাকে। কি ব্যাপার, খাবারটা কেমন হয়েছে বললেন না তো? কেমন হয়েছে একেবারে সত্যিকারের রিভিউ দিবেন। আমার কিন্তু এমনি ফেক অ্যাটিটিউড,
ফেক রিভিউ একদমই পছন্দ না। চিন্তা করো না, আমি কখনোই মিথ্যা কথা বলি না। সত্যি বলতে আজকের খাবারটা রাস্তার কুত্তাও খাবে না। জাংকুকের মুখে এরকম তিতা সত্য কথা শুনে তে আসলে মনে মনে অনেক মুড অফ করে ফেলে, কিন্তু মুখে আর প্রকাশ করতে পারে না, কারণ খাবারটা আসলেই খারাপ হয়েছিল। দেখো, মুড অফ করে কোনো লাভ নেই, আসলেই খাবারটা খুবই জঘন্য হয়েছে, রাস্তার কুকুরও খাবে না। তো আমি তো দূরের কথা, আমি জাস্ট এভাবেই ট্রাই করছি, বাট আজকে খারাপ হয়েছে, কালকে ভালো হতে পারে, এরকম সান্ত্বনা দেওয়ার মতো কথা আমাকে বলতে আসবে না। আজকে আমি রান্না ট্রাই করছি, আগামীতে আর করবো না, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। যাক আলহামদুলিল্লাহ, এমনটা হলে তো আরো ভালো হয়। তোমার কষ্ট করে রান্নাও করতে হবে না, আর ওই জঘন্য খাবার আমাকেও খেতে হবে না, আর এই খাবারগুলো ওয়েস্ট হবে না। তো রান্না করে না যাওয়াই বেটার। আরে বাবা রে বাবা, আপনি তো দেখি মারাত্মক ডেঞ্জারাস একজন মানুষ। সে কখন থেকে মিষ্টি ভাষাতে আমাকে অপমান করেই যাচ্ছেন তো করেই যাচ্ছেন। আচ্ছা, আমার কোনো কথা কষ্ট পেয়ে থাকলে আই এম সরি, কিন্তু আমি অপমান করিনি, আমি জাস্ট সত্য কথাটা বলছি আর কি। তর্কাতর্কি শেষ করে জাংকুক জিম রুমে জিম করতে চলে যায়। জিম রুমে জিম করতে করতে এতটাই ঘেমে যায় যে শাওয়ার নিতে সুইমিং পুলে চলে যায় জাংকুক। একা একা খালি গায়ে শাওয়ার নিচ্ছিল, তখনই তে নিজের রুমের টাওয়ালটা খুঁজে পাচ্ছিল না বলে জাংকুককে জিজ্ঞেস করতে আসে। তখন দেখে জাংকুক শাওয়ার নিচ্ছে। প্রথমবার তে জাংকুককে এরকম ভাবে দেখেছে, তখন তে নোটিস করলো আমাদের জাংকুক আসলে কতটা বেশি অ্যাট্রাকটিভ। ওকে আসলে কোনো বডি বিল্ডার কিংবা নায়কের চাইতে কম বলা যায় না। অনেক বেশি সুন্দর, সুইট, হ্যান্ডসাম একটা চেহারা এবং এরই সাথে পারফেক্ট একটা বডি। হুট করে জাংকুকে খালি গায়ে দেখে ফেলায় জাংকুক একটু লজ্জা পেয়ে যায় এবং বিব্রত ফিল করে, মানে একটু অকওয়ার্ড ফিল করে আর কি। এটা তে যখন বুঝতে পারে তখন তেও অকওয়ার্ড ফিল করা শুরু করে। যে আমি এখানে আসছিলাম, আমি আমার রুমের টাওয়ালটা খুঁজে পাচ্ছি না, আপনি কি নিয়ে আসছেন এখানে? ও হ্যাঁ হ্যাঁ, আই এম সরি, ওই টাওয়ালটা এই যে আমি পেঁচা রাখছি আর কি। দাঁড়াও, আমি রুমে গিয়ে প্যান্ট পরে টাওয়ালটা তোমাকে ফেরত দিতেছি। মেয়েটা চলে গেল নাকি? কি নির্লজ্জ মেয়ে, আমাকে এভাবে দেখে ফেলছে, আমার কেমন কেমন লাগতেছে। এখন এই টাওয়ালটা আবার দিতে হবে। ইস, কি যে একটা সিচুয়েশন। টাওয়াল ছাড়া দেখেনি তো আবার আমাকে দেখতে দেখো বই তো লাগে আমার। অন্যদিকে তে নিজের রুমে গিয়ে জাংকুকের ব্যাপারে ভাবতে থাকে। ওকে যে এত অ্যাট্রাকটিভ লাগবে শার্ট ছাড়া, এটা তো আমি কল্পনাতেও ভাবতে পারিনি। ওকে দেখে তো বলদ বলদ লাগে, এই বলদে আবার জিম করে বডি কবে বানাইলো? এই যে তোমার টাওয়াল নিয়ে আসছি, আসলে এই টাওয়ালটা তো আমার ছিল, তাই আমার খেয়ালই ছিল না যে তোমারও একটি টাওয়াল লাগবে। চিন্তা করো না, আমি কালকে তোমার জন্য একটা টাওয়াল কিনে নিয়ে আসবো। আপাতত এটা দিয়ে কাম সেরে ফেলো। না থাক, লাগবে না, আপনি একটা টাওয়াল নিয়ে যান। তাছাড়া টাওয়াল আপনি কি কি পরিষ্কার করছেন আল্লাহ ভালো জানে, এখন এই টাওয়াল আমাকে দিতে আসছেন। আমি মানুষের টাওয়াল এভাবে ইউজ করতে পারি না। আপনি একটা টাওয়াল নিয়ে যান, কালকে আমি দেখে নিব, নতুন একটা নিয়ে নিব, আর আজকের জন্য আমি অন্য ইউজ করে নেব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার টাওয়ালের পাশাপাশি আর কোনো কিছু রাখলে আমাকে এখনই বলে দাও, আমি এরপর দিন নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি দেখি ড্রেসিং টেবিলে কি কি খালি আছে। এটা বলার পর তে যখনই উঠতে নেয়, জাংকুকের টাওয়ালটা যেহেতু ভিজা ছিল তাই টাওয়াল থেকে টুপটুপ করে একটু একটু পানি পড়ছিল। তো এই পানিতে স্লিপ খেয়ে তে একেবারে ডাইরেক্ট জাংকুকের উপরে পড়ে যায়, যার কারণে তাদের মধ্যে অ্যাক্সিডেন্টলি একটা কিস হয়ে যায়। আই এম সরি, আই এম সো সরি। অসহ্যকর, এই সবেরই তো অপেক্ষায় ছিলেন না আপনি, যে কখন আমি আপনার উপর পড়ে যাব কিংবা আপনি আমার উপর পড়ে যাবেন। এই জন্য তো ভেজা টাওয়াল নিয়ে রুমে আসছেন। না না না, ট্রাস্ট মি, আমার এসবের কোনো ইচ্ছা ছিল না, মানে এটা তো অ্যাক্সিডেন্টলি হয়ে গেল। তাছাড়া তুমি আমার উপর পড়ছো। বাই দ্য ওয়ে, আমি কোনো তর্ক করতে চাই না। আচ্ছা আমি আমার রুমে চলে যাই, ঠিক আছে? এটা বলে জাংকুক দৌড়ে নিজের রুমে চলে গেল। রাত হতেই দুইজনে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। প্রায় রাত 2:30-এর দিকে তে আসলো জাংকুকের রুমে। এই যে শুনেন না, ঘুম থেকে উঠেন একটু তাড়াতাড়ি। কি ব্যাপার তে, তুমি এত রাতে আমার রুমে? কি করবো দেখেন না, আমার রুমের এই ফ্যানটা কিভাবে জানি নষ্ট হয়ে গেছে, কোনোভাবেই চলতেছে না, আর ফ্যান ছাড়া আমি ঘুমাইতে পারি না, ফ্যানের শব্দ ছাড়া। তাহলে আর কি করার, এখানে এসে তুমি ঘুমায় পড়ো। সিরিয়াসলি, এখন আপনি বলতেছেন আপনার সাথে এই ছোট্ট খাটে আমাকে অ্যাডজাস্ট করে ঘুমাইতে? এটাও কি সম্ভব? দেখো, আমি জানি সম্ভব না, কিন্তু আজকের জন্য অ্যাডজাস্ট করতে হবে। এটা বলে জাংকুক একটু সাইড দিয়ে ঘুমিয়ে গেল। কেউ আর কি করবে, ঘুমন্ত জাংকুকের সাথে অনেকক্ষণ প্যান করলো, কিন্তু প্যান করেও তো লাভ নেই, আজকে তো অ্যাডজাস্ট করতেই হবে। তারপরে একবেলা মেকানিকরা এসে দেখে জানায় যে এই কারেন্টের সমস্যা আসলে বিল্ডিং এরই, তাই সমস্যার সমাধান হতে অন্তত 1 সপ্তাহ লাগবে। তো 1 সপ্তাহ তে রুমের ফ্যান কোনোভাবেই ঠিক হবে না। কি অসহ্যকর যন্ত্রণা, 1 সপ্তাহ লাগবে এই ফ্যান ঠিক করতে। তো 1 সপ্তাহ কি এখন আমি আপনার রুমে ঘুমাবো? এই যেটা ভালো আপনি ড্রয়িং রুমে ঘুমান। অসম্ভব, আমি তোমার জন্য আমার রুম বাদ দিয়ে গেস্ট রুমে শিফট হয়েছি, এখন গেস্ট রুম থেকে ড্রয়িং রুমে কোনোভাবে আমি শিফট হতে পারবো না। তোমার যেহেতু প্রবলেম হচ্ছে, তুমি আমার রুমে এসে ঘুমাবে। আপনাকে সবাই বলে সাদা সিধা, এই আপনার সাদা সিধা রূপ, আপনি তো একটা মিসকা শয়তান, আমার জন্য একটা রুমও স্যাক্রিফাইস করতে পারছেন না। তো তে আর কি করবে, অনেক ধরনের রিকোয়েস্ট করার পরে জাংকুক যখন রাজি হয় নাই, তখন তে বাধ্য হয়ে জাংকুকের সাথে 1 সপ্তাহ একই রুমে ছিল। তো 1 সপ্তাহ পর কারেন্টের প্রবলেম সলভ হয়ে যায় এবং তে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 12টা বেজে গেছে, কিন্তু জাংকুক এখনো বাসায় ফেরেনি। তে তো নিজের রুমেই ঘুমিয়ে আছে। 1টার দিকে কলিং বেলে জোরে জোরে প্রেস করতে থাকে জাংকুক। দরজা খুলতেই তে দেখে জাংকুক ড্রিঙ্কস করে বাসায় ফিরেছে। বাবু তে, দেখছো তোমার জন্য আমি ছিলে আপেল নিয়ে আসছি, বারে একা খাইতে পাইনি, তোমার জন্য নিয়ে আসছি।
আহ আমার অনেক ঘুম ধরতেছে, আসো বুকে আসো, আমি তোমাকে বুকে ধরে ঘুমাই যাই। আপনার মাথা ঠিক আছে? আপনি ড্রিঙ্কস করে বাসায় আসছেন, আপনার কত বড় সাহস, আপনার কত বড় সাহস, আপনি এরকম উল্টাপাল্টা জিনিস খান। এরা নিজের পুরোপুরি কথাটা শেষ করতে পারে না, এর আগেই জাংকুকের ঠেট জোড়া দখল করে নেয় এবং যে রাতে কি কি হয়েছে সবকিছু জাংকুকের মনে পড়ে যায়। তারপর জাংকুক নিজের রুমে গিয়ে শাওয়ার নেওয়া শুরু করে দেয়। শাওয়ার নেওয়া শেষ হলে নাস্তার জন্য ড্রয়িং রুমে আসতেই তেকে দেখে। দাঁড়ান, যেখানে দাঁড়ায় আছেন ওইখানে দাঁড়ান, আমার কাছে আসার চেষ্টা করবে না। কালকে রাতে কি কাণ্ড করছেন আপনার খেয়াল আছে? আপনাকে কতবার বলছি আমার এসব পছন্দ না। সরি তে, কালকে রাতে আসলে আমি আমার ফ্রেন্ডের সাথে আর কি এক প্যাক খাইছিলাম, তো এর জন্য আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি সো সরি, ড্রিঙ্কস করেছিলাম তাই। ড্রিঙ্কস করেছিলাম মানে কি? হ্যাঁ, ড্রিঙ্কস করেছিলাম মানে কি? ড্রিঙ্কস করলে কি আপনি এইসবের মুড চলে আসে নাকি? এগুলো কতটা মেয়ের সাথে করছেন, কতটা মেয়ের সাথে এরকম করে বেড়াইছেন শুনি? বাস অনেক হয়েছে, থামো। আমি তোমার সব কথা সহ্য করিনি এই বলে যে তুমি আমার চরিত্র নিয়ে কথা বলবে এগুলো সহ্য করবো, এরকমটা ভাবতে আস বানাতে কেন? আপনি করতে পারবেন আর আমি বলতে গেলে দোষ? কালকে তো ড্রিঙ্কস করে আমার উপর ঢলেই পড়ছেন, কে জানে কয়টা মেয়ের উপরে ঢলে পড়ছেন, এখন আমি বলতে গেলে আমি দোষী হয়ে গেলাম। অন্য মেয়েদের উপর ঢলে পড়ি মানে? তুমি কি অন্য মেয়েদের নিয়ে আমাকে নিয়ে সন্দেহ করো নাকি? আমার ক্যারেক্টার নিয়ে আজ পর্যন্ত কোনো দাগ পাইছো তুমি? তাছাড়া ঢলে যদি পড়েই থাকি তোমার উপরেই তো পড়ছি, তোমার উপরে পড়ারই তো অধিকার আছে, এর জন্যই তো বিয়ে করছি না। বিয়ে? কোন বিয়ের কথা বলছেন? যে বিয়ে আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে, এই বিয়েটাই তো আমার জীবনটাকে পুরো সর্বনাশ করে দিয়েছে, আর এখন আপনি আমাকে বিয়ের কথা বলতেছেন? ঠিক আছে, কালই হয়ে যেহেতু দাঁড়াইছে বিয়ে তোমার জীবনে, তাহলে ডিভোর্সই দিয়ে দিই। আমাদের বিয়ে 6 মাস হয়ে গেছে, এই 6 মাস আমি অনেক চেষ্টা করছি যে তোমাকে আমার সাথে মিলিয়ে ফেলার, অ্যাডজাস্ট করার, কিন্তু তুমি কোনোদিনও আমাকে মেনে নিবে না। তোমার অবস্থা যা দেখতেছি কোনোদিনও তুমি আমি কেন কোনো ভদ্র মানুষকে মেনে নিতে পারবে না। জাংকুকের মুখে ডিভোর্সের কথা শুনে তের মুখটাও একটু ভার হয়ে যায়। আসলে তে তো মুখেই বলে, কিন্তু কোনোদিনও এরকমটা ভাবেনি যে জাংকুকই নিজে থেকে ডিভোর্সের কথা বলবে। ঠিক আছে, তাহলে এখন আপনি পেপার রেডি করেন, আমি সাইন দিয়ে দিই। আমি তো কোনো জাদুকর না যে হুট করে ডিভোর্সের পেপার রেডি করে নিয়ে আসবো, কয়েকদিন সময় লাগবে। আমি পেপার রেডি করে আনি, তারপর তুমি সাইন দিয়ে চলে যাও। আমি এতদিন অপেক্ষা করবো নাকি? আমি আজকে নিজের বাবার বাড়ি চলে যাব। তো জাংকুক আর দেরি করে না, গাড়ি নিয়ে সাথে সাথেই ডেকে তার বাবার বাড়ি দিয়ে আসে। পেপারসের জন্য 7 দিনের সময় চেয়েছে জাংকুক। কি রে মা আমার তে, তুই তো দেখি মাশাআল্লাহ মোটা হয়ে গেছিস রে, সুন্দর হয়ে গেছিস। আমার জামাই বাবু তোকে অনেক সুখে রাখছে না? হ্যাঁ আম্মু, আসলে বাসে কোনো কাজ কাম করতাম না তো, রান্না বাড়া সব তো জাংকুকই করতো, আমি শুধু বসে বসে খেতাম, তাই হয়তো বা মোটা হয়ে গেছি। কি জাংকুক রান্না করতো? কি এত অবাক হওয়ার কি আছে? তুমি এরকম একটা রিয়েক্ট করলা যেন ছেলে মানুষরা রান্না বাড়া করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়। করতেই পারে, স্বাভাবিক। আরে বাবা করতে পারে এটা তো ঠিক আছে, স্বাভাবিক, কিন্তু ছেলেটা তো 9 ঘন্টা হসপিটালেই পেশেন্ট দেখে, আবার বাসায় এসে রান্না বাড়া করা, মানে তোরও তো কিছু দায়িত্ব আছে না? তুই মেয়ে হিসেবে কি দায়িত্ব পালন করছস? লিসার কথা শুনে তের মুখের কথাই বন্ধ হয়ে যায়। আসলেই তো জাংকুক অনেক বেশি ক্লান্ত হয়ে ফিরতো, এটা তেও দেখতো। ক্লান্ত হয়ে ফেরার পরও তের জন্য এবং নিজের জন্য রান্না তৈরি করে তেকে ভালোভাবেই খেতে দিত, কিন্তু তে তো জাংকুকের জন্য এই সংসারের জন্য কোনো কিছুই করেনি। এই কথা শেষ করতে না করতে কিছু বলতে যাবে, ঠিক সেই সময় তের বাবাও চলে আসে এবং লিসাকে পেছন থেকে হাত করে। কি ব্যাপার বাবা, এই বুড়ো বয়সে দেখি তুমি অনেক বেশি রোমান্টিক, মেয়েকে দেখে ডাইরেক্ট গিয়ে বউকে হাত করে ফেললে? কি করবো মা, প্রতিদিনের অভ্যাস। কাজ শেষ করে ক্লান্ত শরীর নিয়ে বউকে জড়িয়ে ধরলে শরীরের সব ক্লান্তি শেষ হয়ে যায় এবং মন প্রশান্ত হয়ে পড়ে। জিহাবের কথা শুনে তের মনটা খুবই খারাপ হয়ে পড়ে, কেননা জাংকুককে তে এরকম কোনো শান্তি নেওয়ার সুযোগই দেয়নি। জাংকুক তো অনেক চেষ্টা করেছে তের সাথে ভালো একটা বন্ধুত্ব করার, কিন্তু তে তো ওটাতেও রাজি ছিল না। সবসময় কারণে বিনা কারণে জাংকুকের সাথে খারাপ ব্যবহারই করতো। তো এগুলো ভাবতে ভাবতে তের মনটা একটু খারাপ হয়ে যায়, আর রুমে গিয়ে জাংকুক এবং তার সম্পর্কের কথাই ভাবতে থাকে এই সম্পর্কের ফাটলের মূল কারণটা আসলে কার জন্য এরকম হচ্ছে। উত্তরে নিজের নাম ছাড়া আর কারো নামই খুঁজে পায় না তে। এদিকে জাংকুকও ডিভোর্স লয়ারের কাছে গিয়ে ডিভোর্সের জন্য পেপার রেডি করতে বলে। বাসায় এসে অঝরে কান্না করতে শুরু করে জাংকুক তো অনেক চেষ্টা করেছিল সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু একতরফা আর কতদিন চলে? তে তো কোনো রেসপন্সই দিচ্ছিল না। জাংকুক নিজের 100% দিয়ে চেষ্টা করেছে, কিন্তু যখন তের কাছ থেকে 1%ও ফেরত আসেনি, এখন আর জাংকুক নিজেকে কি বলে সান্ত্বনা দিবে? জাংকুকের আর ধৈর্য নেই এই সম্পর্ককে আগে নেওয়ার, আর ধৈর্য নেই তের সব অপমানকে সহ্য করার। তাই তো এরকম কঠিন একটা সিদ্ধান্ত নিচ্ছে, বুকে পাথর চাপা দিয়ে। আজকে নিয়ে প্রায় 4 দিন হয়ে গেল ডিভোর্সের কথা 2 পরিবারের মধ্যে 1 পরিবারও জানে না। এভাবেই তে হয়তোবা মা বাবার বাসায় ঘুরতে এসেছে, এটাই সবাই ভাবছে, কিন্তু তে তো জানে আসল ঘটনা কি। প্রতিটা দিনই জাংকুককে মিস করতে করতে তে শেষ হয়ে যাচ্ছে। কেন যে এত টান বেড়ে গেল, কিভাবে যে বেড়ে গেল তা সে নিজেও জানে না। কিন্তু সবসময় ঘুমানোর আগে, ঘুমানোর পর, সকালে, সন্ধ্যায় সবসময় জাংকুকের কথাই মাথায় ঘুরতে থাকে। তাই তে নিজের মনটাকে ভালো করতে তার ছোটবেলায় একটা বান্ধবী আয়ুর বাসায় যায়। আয়ুকে সারপ্রাইজ দিতে ঠিক করেছিল, তাই আগে থেকে আয়ুকে জানানি। হুট করে আয়ুর বাসাতে ঢুকে দেখতে পাই আয়ু অনেক বেশি ক্লান্ত এবং কান্না চোখ নিয়ে শুয়ে আছে। কি ব্যাপার আয়ু, তুই ঠিক আছিস? তুই হুট করে আমার বাসায় আসছিস ভালো কথা, কিন্তু একবার জানাই আসবি তো? না জানাই কেন আসলি? কেন আসলাম মানে? তোকে দেখতে মন চাইছে এই জন্য চলে আসছি। কেন, কি অসুবিধা আছে? তুই যেহেতু আমাকে দেখতে মন চাইছিল
ফেলছি, পাপি করে ফেলছিস। তোর কোনো ধারণা নেই আমার জামাই কত খারাপ একজন মানুষ। ওকে বিয়ে করার পর আমার জীবন পুরো জাহান্নাম হয়ে গেছে। আমি পাবলিকে চান্স পাওয়ার পর এই লোকটার কারণে পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি। কেন? পাবলিকে তো সবই ফ্রি না? হ্যাঁ, সবই ফ্রি ছিল, কিন্তু তবুও তিনি পড়াশোনা করতে দেননি। তিনি বলেন মেয়ে মানুষদেরকে নাকি সবসময় রান্না বাড়াতে ভালো লাগে, পড়াশোনা এবং কলম হাতে নাকি মেয়েদেরকে মানায় না। এর জন্য আমাকে জোর জবরদস্তি পড়াশোনা বন্ধ করায় দিল। তাহলে তুই এর প্রতিবাদ করলি না কেন? তুই বলতি। কিভাবে কিছু বলতাম? আমি কিছু বলতে গেলেই উনি হাত চালু করে ফেলেন, আমার গায়ে হাত দেন। একটু সামান্য কথা বলতে পারি না। এই অত্যাচার সহ্য করতে না পেরে আব্বু আমাকে বলছিলাম যে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব, কিন্তু আমার বাবা মা বলে ডিভোর্স মেয়েদের নাকি এই সমাজে কোনো মূল্যায়ন নেই, কেউই নাকি দেখতে পায় না। মানুষ তো দূর, নিজের বাবা মাই দেখতে পারে না। আয়ুর এমন অবস্থা দেখে তোর মুখের কথাই বন্ধ হয়ে যায়। আমার দুঃখের কথা কি বলবো, সবার কপাল তোর মতো রাজকপাল হয় না। তোর জামাইকে দেখ কত ভালো, কিন্তু আমাদের ভাগ্য এত ভালো হয় নাই। তোর অবস্থা দেখে বোঝা যায় এখনো আগের মধ্যে হাসি খুশি আছিস। তোর অবস্থা দেখে বোঝা যায় যে তোর জামাই তোকে কপালে উঠায় রাখছে, কিন্তু আমাদের জামাই কথায় কথায় মারধর করে। আমার জামাই যদি জানতে পারে আজকে আমার বান্ধবী আমার সাথে দেখা করতে আসছে, তাহলে আবারও আমাকে মারধর করবে। এর চেয়ে ভালো তুই এখনই বাসা ফেরত চলে যেতে। তো নিজের বান্ধবীর এমন অবস্থা দেখার পর তোর মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছিল না। রাস্তা জুড়ে তুই নিজের এবং জাঙ্কুকের সম্পর্কের কথাই ভাবতে থাকে। আসলেই তো জাঙ্কুককে রাজরানীর মতোই রেখেছিল, কিন্তু ওই খারাপ ছিল যে জাঙ্কুকের সাথে ভালোভাবে থাকতে পারেনি। বাড়িতে ফেরার পথে জিমিনের সাথে তোর দেখা হয়ে যায়। কি রে তুই এখানে? জাঙ্কুক তো আমাকে সবই বলছে তোদের সম্পর্কের কথা। তোকে ব্যাপারটা বলা ঠিক হবে কিনা জানি না, তবে জাঙ্কুক নিজের সেকেন্ড বিয়ের কিন্তু প্রিপারেশন নিচ্ছে, এটা তুই জানিস? জিমিনের কথা শুনে তোর পায়ের নিচে মাটিটাই সরে গেল। এত বড় ধাক্কা খেলো তে। কিভাবে জাঙ্কুক অন্য মেয়ের সাথে থাকবে এবং কিভাবে তে এগুলোকে মেনে নেবে, এটা কোনোভাবেই মানতে পারছে না। বিশ্বাসই হচ্ছে না যে জাঙ্কুক আরেকটা বিয়ে করবে। আমি জানি এখন তোর মনের অবস্থা কেমন, কিন্তু কান্না করে কি লাভ? সব তো তোরই দোষ। ছেলেটাকে এক মুহূর্তের জন্য শান্তি দাসনি, মেন্টালি না তো ফিজিক্যালি কোনোভাবেই শান্তিতে রাখিস নেই। এখন ছেলেটার তো শান্তি লাগবে না? তোর বকাবাজিও কেন সহ্য করে যাবে? তাছাড়া ও এখনো যুবক, ওর তো একটা জীবন সঙ্গিনীর প্রয়োজন আছে যে তাকে মেন্টালি এবং ফিজিক্যালি দুইভাবেই সাপোর্ট করবে। একটা মানুষের বাঁচার তো কারণ থাকা লাগে। তুই তো কখনো জাঙ্কুকে বেঁচে থাকার কারণ হতে পারলি না, এবং এই কারণটাও তো তুই নিজেই। হ্যাঁ আমি জানি, আমার ওভার অ্যাটিটিউডের কারণে আমি আমার জীবনের সবচেয়ে বড় শান্তিটাকেই হারিয়ে ফেলবো। হয়তোবা ওর পরে আমি কারো কাছে থাকতে পারবো না। কেই বাবাকে সহ্য করবে বল? জাঙ্কুক যেভাবে আমাকে রাখছিল কে রাখবে এভাবে? কেন, তোর আত্মসম্মান আছে না? তুই তোর আত্মসম্মান নিয়ে বাঁচবি। এমনিতেই তো জাঙ্কুকে টাকা খরচ করতে তো অনেক বেশি গায়ে লাগতো। জাঙ্কুক তোকে টাচ করলে তো তোর অনেক বেশি গায়ে লাগতো। এখন একা একলা থাক না, সারা জীবন একলা থাকবি, কেউ তোকে টাচ করবে না, কারো টাকায় তোর চলতে হবে না, কেউ তোর কেয়ার করবে না। এটাই তো চাস না, নিজেকে নিয়ে থাকতে? এখন থাক না। এখন চোখের পানি পড়ছে কেন জাঙ্কুকের কথা ভেবে? জিমি আমাকে সাহায্য কর, আমি এই সম্পর্কটাকে শেষ করতে চাই না। আমি জাঙ্কুকে ছাড়া থাকতে চাই না। আমি কিভাবে কি করব বল? আমার তাহলে দুষ্টবুদ্ধি শোন, এখনো সময় আছে। জাঙ্কুকের কাছে গিয়ে মাপ চা। যখন ও রাজি যদি না হতে চায় মাপ চাইতেই থাকবি। যদি তাও রাজি না হতে চায় জেদ দেখাবে, যেহেতু তুই এতদিন জ্বালাইছিস, আর কিছু মিনিট জ্বালাইতেই পারে। তো যখনই জেদ দেখাবে তখন ওর ছোট একটা চুমু খেয়ে নিবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। এটা একটা জঘন্য আইডিয়া। বলতে এতে ঠোঁটের কোনায় একটা হাসি চলে আসে। আজকে নিয়ে 4 দিন হয়ে গেল তে নিজের বাবা মার বাসায় আছে। তে কোনোভাবেই এই বাসাতে থাকতে ভালো লাগছে না, কেন জানে না। এই বাড়িটা এখন আর তার নিজের মনে হচ্ছে না। মন চাইছে বারবার বুসানে চলে যেতে। বারবার জাঙ্কুকের কথাই মনে পড়ছিল। তাই তো দেরি না করে রাত 9টার দিকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বুসানের উদ্দেশ্যে। 11টার দিকে বাড়িতে গিয়ে পৌঁছে যায়। দরজাটা ভিতর থেকে লক ছিল। তের কাছে এক্সট্রা চাবি থাকায় দরজাটা খুলে ফেলে। খুলে দেখতে পায় জাঙ্কুক সুইমিং পুলে শাওয়ার নিচ্ছে। জাঙ্কুকও দেখে একটু হতভম্ব হয়ে যায় এই অবস্থায়। তে আর জাঙ্কুকে তখন কিছু বলে না, ডিরেক্ট কিচেনে চলে যায়। কিচেনে গিয়ে দেখতে পায় জাঙ্কুক কোনো কিছুই রান্না করেনি। তাই তে ঠিক করে জাঙ্কুকের পছন্দের স্টেক আজকে নিজের হাতে বানাবে। তাই তো স্টেক বানানোর প্রিপারেশন নিতে থাকে। জাঙ্কুক গোসল শেষ করে এসে তেকে কিচেনে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। খাবার রেডি হতে 20 মিনিটের বেশি লাগবে না, আপনি নিজেকে পরিষ্কার করে রেডি করে টেবিলে বসে পড়ুন। জাঙ্কুক তো অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে। তের মুখে এত সুন্দর মধুময় কথা এবং সুন্দর আচরণ আজ পর্যন্ত জাঙ্কুক কখনো দেখেছে কিনা তার সন্দেহ মনেই করতে পারছে না। যাই হোক, জাঙ্কুক রেডি হয়ে খাবার টেবিলে খাবার খেতে শুরু করে। খাবারটা আজকে মজাই হয়েছে, তাই জাঙ্কুক এনজয় করে খাচ্ছিল। তে কোনো কিছু বলছে না, খাবারও খাচ্ছে না, জাস্ট জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তো খেয়েই যাচ্ছে। দুজনের মধ্যে নীরবতা কাজ করছিল। এক পর্যায়ে তে নীরবতাকে ভেঙেই ফেলে এবং জাঙ্কুককে বলে, ডিভোর্স পেপার কি আপনি রেডি করে ফেলছেন? না, ডিভোর্স লয়ার বলছে যে আরো 3 দিন সময় লাগবে। চিন্তার ব্যাপার না, 3 দিন পর আমি তোমাকে মুক্ত করে ফেলবো, তখন তোমাকে আর বন্দি হয়ে থাকতে হবে না আমার সাথে। এই চোখে ছলছল পানি নিয়ে বলল, আমি
যদি বলি যে আমি মুক্ত হতে চাই না। জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থাকে, তের চোখের দিকে তাকিয়ে থাকে। এরপর তের কথার কোনো উত্তর না দিয়ে খাবারটি শেষ করে নিজের রুমে চলে যায়, যেই রুমে সে থাকতো আর কি, গেস্ট রুম। তের জন্য তো বেডরুম খালিই ছিল, খালিই আছে। ডাইনিং টেবিলে বসে আছে, সামনে খাবার কিন্তু খাচ্ছে না, চোখে পানি ছলছল করছে, এক দুই ফোঁটা পানি তার উপরই গড়িয়ে পড়ছে। জাঙ্কুকও নিজের রুমে চুপচাপ বসে আছে, অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ফিল হচ্ছে, অনেক বেশি রাগও উঠছে তের উপর। মন চাইছে তেকে 3-4টা কথা কানের মধ্যে শোনায় দিতে, কিন্তু তা তো জাঙ্কুক পারবে না, বেচারা জেন্টাল পারসন। কেয়ার করবে, নিজের ফ্রাস্ট্রেশন দূর করতে ইচ্ছে মতো ওই দিন জিম করতে থাকে। ঘাম বেরিয়ে টপ করে পড়ছিল, তবুও জিম করতেই থাকে। তেরও একলা একলা বসে থাকতে অসহ্য লাগছিল। নিজের লজ্জা টজ্জা ভেঙে ঠিকই করে ফেলে জাঙ্কুকের সাথে এখন গিয়ে ডিরেক্ট কথা বলবে, তাই তো জিম রুমে চলে যায়। জিম রুমে গিয়ে দেখে জাঙ্কুক ঘেমে একাকার অবস্থা। কেউ কোনো কিছু না ভেবে একটা টাওয়াল নিয়ে জাঙ্কুকের মাথার থেকে টপ করে যে ঘামগুলো পড়ছিল সেগুলোকে পরিষ্কার করতে করতে কান্না করতে করতে জাঙ্কুককে বলে, আমি এই ডিভোর্স চাই না, আমাকে প্লিজ ডিভোর্স দিবেন না, আমি চাই না এগুলা। জাঙ্কুক যেমন তের কথা শুনে অবাক হয়, তেমনি তের কথা শুনে অনেক বেশি রাগও উঠতে থাকে। এত বেশি রাগ জাঙ্কুকের কখনোই ওঠেনি, সারা জীবনে এত বেশি রাগ কখনো কারোর উপর উঠেছে কিনা তা জাঙ্কুক নিজেও জানে না। সব রাগকে ব্লাস্ট করে তেকে বলে ফেলে, এখন কেন তে, এখন যেহেতু আমি তেরে এসে তোরে ডুবাই দিয়েছি, সবকিছু শেষ করে ফেলছি, এখন এসে তোমার হুঁশ আসছে এই ব্যাপারে। জাঙ্কুক থেকে আরো কিছু বলবে এর আগেই তে নিজের কাজটা সেরে ফেলে, জাঙ্কুকের ঠোঁটচোরা দখল করে ফেলে। জাঙ্কুক তো একেবারেই ফ্রিজ, যেটা হইলটা কি, তে ওর সাথে এমনটা করবে তা তো জাঙ্কুক কখনো স্বপ্নেও কল্পনা করেনি। আপনি যদি ভাবেন যে এখন আমাকে ফিজিক্যালি স্যাটিসফ্যাকশন দিয়ে আপনি আমাকে শান্ত করতে পারবেন, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। আপনাকে শান্ত করার কোনো ইচ্ছা আমার নেই, আমি তো নিজে শান্ত হতে চাই, আমাকে সাহায্য করুন, আর যদি না করে তাহলে আমি যা করার তা করবই। এইবারে তে আবারও জাঙ্কুকের উপর অ্যাটাক করে। জাঙ্কুক ফার্স্টে সরিয়ে দিতে চাইলো, মানে এটা নামেই সরানো আর কি, ও তো অনেক বেশি উইক এসব ব্যাপারে। জাঙ্কুক মানে নিজের উইকনেসটাকে আটকাতে পারে না, পরে আর কি করবে, তের সাথে মিলিয়ে দেয় নিজেকে। প্রথমবারের জন্য তারা দুজনেই নিজের ইচ্ছাতে এরকম স্যাটিসফাইড ফিল করছিল এবং এভাবে সুন্দরভাবে রাতটা তারা কাটিয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠেই জাঙ্কুক থেকে সাফ জানিয়ে দেয় যে ডিভোর্স জাঙ্কুক দিবেই, আজ হোক বা কাল। ডিভোর্স পেপার রেডি হতেই জাঙ্কুক থেকে ডিভোর্স দিয়ে দিবে। কথাটা শুনে তের মনটা এত বেশি ছোট হয়ে যায় যে তে কি বলবে বুঝতে পারে না, জাস্ট চুপ করেই বসে থাকে। এভাবেই 3 দিন কেটে যায়। আজকে তে ঠিক করে রেখেছে জাঙ্কুকের ডিভোর্স পাওয়ার সাথে সাথেই নিজেকে শেষ করে দিবে, কোনো রোড সাইডে গিয়ে কিংবা কোনোভাবে যেভাবেই হোক না কেন নিজেকে শেষ করে দিবে। এভাবে আর সে বাঁচতে চায় না। জাঙ্কুক বাসে ফেরত চলে আসে, হাতে ব্যাগ এবং হয়তোবা ব্যাগের ভিতরে কাগজপত্র আছে। তে জিজ্ঞেস করে ফেলে ডিভোর্সের পেপারের ব্যাপারে। হ্যাঁ, আমি লয়ারের সাথে কথা বলেছি, লয়ার বলেছে ডিভোর্স পেপার রেডি হতে সারা জীবন লাগবে। এটা শুনতে তের মুখে একটা বিগ স্মাইল চলে আসে, কান্না করতে করতে, মানে হাসিটা আছে না সুখের কান্না, ওই কান্না আর কি। তো জাঙ্কুককে জড়িয়ে ধরে এভাবেই হাসতে থাকে। তুমি আমার সাথে যখন কুকুরের মতো ব্যবহার করছো তখনই আমি তোমাকে ছাড়িনি, আর এখন তো তুমি আমার ভদ্র একটা বউ হয়ে গেছো, আদরের ভদ্র বউ। আর এখন যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পারছো, তাহলে আমি কেন ডিভোর্স নিয়ে নিজেকে শাস্তি দেবো। এত বেশি খুশি ছিল যে কথা না বলে ডাইরেক্ট জাঙ্কুককে কিস করতে থাকে, এবং এই খুশিতে কিস করতে করতে কি কি হয়েছে তা তো তোমরা ভালোভাবেই জানো। তো এরপরে আর কি, এরপরে সকাল হতে ওরা শান্তিতে থাকা শুরু করলো। এরপরে সারা জীবনটা এভাবে সুখে শান্তিতে থাকতে থাকতো। তো এখন জাঙ্কুকের মর্ম বুঝতে পেরেছে, তাই জাঙ্কুককে অনেক বেশি প্রায়োরিটি দেয়, আর জাঙ্কুককে আগে থেকে ভদ্র। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ওয়ান শটটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা কেমন স্টোরির উপর ভিত্তি করে ওয়ান শট চাও কিংবা যে কোনো স্টোরি চাও সেটাও কমেন্টে রেকমেন্ড করো। তোমাদের যে কোনো একটা টাইটেল রেকমেন্ড করে দিও, তো ওই টাইটেল অনুযায়ী আমি ইমাজিন করে করে গল্প তোমাদের জন্য আপলোড করবো ইনশাল্লাহ। তো এই আর কি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।